হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আমরা জানি কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরকার চায়নাতে গিয়েছিল কিছু দলবল নিয়ে। তো চায়নাতে কেন গিয়েছিল এবং সেখানে গিয়ে কি কি হলো এসব বিষয় নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আছি ঋষভ তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউক্রেন, কানাডা, নেটো আলায়, জাপান, ভারত এগুলো ওই রাষ্ট্র যারা দশকের পর দশক ধরে আমেরিকার বন্ধু রাষ্ট্র ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশের ঘুম হারাম করে দিয়েছে। আর এখন এই ঘুম হারামের লিস্টে আরেকটা নাম যোগ হলো তাইওয়ান। You look at the history of Taiwan. Taiwan was developed because we had presidents that didn't know what the hell they were doing. They stole our chip industry. China's a very, very powerful, big country. That's a very small island. দশকের পর দশক ধরে তাইওয়ান আমেরিকার ভরসায় নিজেদেরকে চায়নার হাত থেকে বাঁচিয়ে আসতেছে। যদি আমেরিকা না থাকতো, আমেরিকার প্রোটেকশন না থাকতো, তাহলে অনেক আগেই তাইওয়ানকে দখল করে নিত চায়না। কিন্তু এখন থ্যাঙ্কস টু প্রেসিডেন্ট ট্রাম্প, তাইওয়ানের অবস্থা এখন বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার বন্ধু রাষ্ট্র থেকে দাবা খেলার পেয়াদা বা বোড়ার মতো অবস্থায় চলে গিয়েছে, যাকে আমেরিকা যেভাবে চায় সেভাবে নাচাতে পারে। এর সব থেকে বড় উদাহরণ তখন আসে যখন ট্রাম্প চাইনিজ প্রেসিডেন্ট শি এর সাথে মিটিং এর একটু পরেই আমেরিকা থেকে তাইওয়ানের গন্তব্যরত $12 বিলিয়ন গোলা বারুদ আর্মস বিক্রিতে প্রতিবন্ধকতা লাগায়। ট্রাম্প কি চায়না থেকে প্রেশার পেয়েছে যে এসব আমেরিকার কমিটি ডিল বা ভেতরকার লেনদেনগুলো ক্যান্সেল করতে হইতেছে? ট্রাম্প বলে, না না, একদমই নয়, ওরা তো চায়নার সামনে এই ডিলটাকে একটা সমঝোতার চুক্তির মতো ব্যবহার করতেছে। Holding that in abeyance, and it depends on China. It depends. It's a very good negotiating chip for us, frankly. It's a lot of weapons. It's $12 billion. It's a lot of weapons. দশকের পর দশক ধরে তাইওয়ানের সাথে আমেরিকার সম্পর্ক ছিল এমন, মানে বলাটা যদিও ঠিক হচ্ছে না, তাও বলতে হচ্ছে পিতা সন্তানের মতো। কখনো এটা দেখবে না যে তার সাথে তাইওয়ানের বন্ধুত্বটাকে নিয়ে চায়না কি ভাবতেছে। আমেরিকা আর তাইওয়ানের সম্পর্কটা কখনো চায়নার সাথে শেয়ার করতো না। কিন্তু এখন ট্রাম্পের কথা শুনে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট শি এর সাথে শুধু তাইওয়ান আর ইউএস এর ডিল নিয়ে নয়, বরং চায়নার থেকে অনুমতিও নাই যে ইউএস তাইওয়ানের কাছে আর্মস বিক্রি করতে পারবে কিনা। Taiwan, the whole thing with the arms sales was in great detail, actually, and I'll be making decisions. But I think the last thing we need right now is a war. তাইওয়ানকে প্রোটেকশন দেওয়ার মতো বেসিক জিনিসগুলো থেকেও ট্রাম্প এখন পিছিয়ে সরতেছে। এখনই চায়না থেকে ফেরার সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি চায়না জবরদস্তি তাইওয়ানকে দখল করার চেষ্টা করে, তখন ট্রাম্প সরকার তাইওয়ানকে বাঁচানোর চেষ্টা কি করবে? U.S. defend Taiwan if it came to it? I don't want to say it. I'm not going to say that. There's only one person that knows that. You know who it is? Me. I'm the only person. আচ্ছা, চলেন ধরে নিলাম আমেরিকা এমনিতেও কখনো তাইওয়ানকে নিয়ে কোনো কথা পাবলিকলি শেয়ার করে না, কিন্তু এমন কোনো ইউএস রাষ্ট্রপতি ছিল না যে তাইওয়ানকে ধমকি দেয় আর বলে আমরা স্বাধীন বলে চেঁচিও না। You can have somebody say, "Let's go independent because the United States is backing us." That's a very small island. It's you think of it, it's 59 miles away. 59 miles. We're 9,500 miles away. That's a little bit of a difficult problem. ট্রাম্পের এ বদলে যাওয়ার স্বভাব দেখে তাইওয়ান একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেয় যে আপনি কাকে ইন্ডিপেন্ডেন্স বলতে বারণ করতেছেন? আমরা তো শুরু থেকেই স্বাধীন, আপনাদের ডিলের জন্য আমাদেরকে চায়নার কাছে বেচার চেষ্টা করেন না। তো আসলে কি হয় বেইজিং এ? ট্রাম্প শি এর সামনে আমেরিকার সাথে যুগ যুগ ধরে চলে আসা তাইওয়ানের বন্ধুত্বকে একটা বার্গেনিং চুক্তির মতো ব্যবহার করতেছে। এমনকি হয়তো বাধ্যকতা বা প্রতিবন্ধকতা ছিল আমেরিকার, সেজন্য তাইওয়ানের সাথে আর্মসের যে ডিলটা বন্ধ করে দেয়। তো এই চায়না আর তাইওয়ানের সম্পর্কটা কি, আর আজ ট্রাম্প তাইওয়ানকে ছেড়ে কেন চায়নার সাথ দিতেছে, এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানবো। গত সপ্তাহে ট্রাম্প 2 দিনের শীর্ষ সম্মেলনের জন্য চায়না যায়, আর আমরা একটা ইতিহাস হতে দেখি। ট্রাম্প তার সাথে আমেরিকার 12 জন টপ বিলিয়নিয়ার আর সিইওকে নিয়ে যায়। তাদের আশা ছিল অনেক বড় বড় ডিল হবে। তো এই মিটিংয়ে ট্রাম্প আর শি জিনপিং এর মধ্যে বেশ কিছু ঘন্টার আলোচনা হয়। আলোচনার শেষে ফলাফলটা কি আসলো? তো এর দুইটা সাইড আসছে, একটা হচ্ছে ট্রাম্পের সাইডের ফলাফল আর একটা হচ্ছে সত্য ফলাফল। ট্রাম্পের কথা শুনে এমন মনে হইতেছিল যে আলোচনায় চায়না তার সামনে নিচু হয়ে গেছে। A lot of good has come of it, and we made some fantastic trade deals. ট্রাম্পের কথায় বোঝা যায় যে এই আলোচনায় চায়না বোয়িং এর 700টা জেট কেনার কথা বলে, সাবমারিন কেনার কমিটমেন্ট দেয়, ইরানের উপর একসাথে কাজ করার কথা হয়, স্টেট অফ হরমুজ খোলার কথাতেও সহমত দেয় চায়না। এরকম বড় বড় কথা বলে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বসে ঘরে ফিরে আসে। কিন্তু চায়না এখানে এক এক করে ট্রাম্পের বলা কথাগুলোর ভেতর থেকে বাতাস বের করতে শুরু করে। সর্বপ্রথমে বোয়িং জেটের বিষয়ে চাইনিজ ফরেন মিনিস্টার বলেন এই ডিলটা তো এখনো ফাইনালি হয়নি। ইরান আর স্টেট অফ হরমুজের বিষয়ে কোনো কথাই হয়নি। আর তার উপর কথা
শোনা যাইতেছে যে ট্রাম্প ফেরার পর চায়না স্টেট অফ হরমুজের উপর ইরানের সভেরেনিটি বা সার্বভৌমত্ব দিয়েছে। আবার তার একটু পরেই কথা আসে যে আমেরিকার অ্যাপ্রুভাল পাওয়ার পরেও চায়না এনভিডিয়ার অ্যাডভান্স H200 AI চিপ কিনবে না। মানে হইতেছে চায়না কোনোভাবে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে চায় না। তো মুদ্রা কথা এরকম ধরে নেন যে ট্রাম্পের এত প্রশংসা পাওয়ার পরেও শি জিনপিং ট্রাম্পের উপর কোনো ইন্টারেস্ট দেখায় না। আর এর কারণটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে সাপের বিনটা চায়নার কাছে কিভাবে। তো আলোচনায় ফেরা যাক। এখন চায়নার সাথে ডিলে যাওয়ার জন্য ট্রাম্প তাইওয়ানকে কুরবানি করতেও প্রস্তুত রয়েছেন। ট্রাম্পের কথা এই আলোচনায় তাইওয়ানের বিষয়টা সেন্টারে ছিল। মিডিয়া রিপোর্ট যদি দেখেন তো শি জিনপিং ট্রাম্পকে অনেক আগেই তাইওয়ানের বিষয়ে একটা নরম ধমকি দিয়েছিল। উনি বলেছিলেন তাইওয়ান ইস্যু ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ইস্যু ইন চায়না ইউএস রিলেশনস। ইফ মিসহ্যান্ডেড দ্য টু নেশন কুড কোলাইড অর ইভেন কাম ইনটু কনফ্লিক্ট। যদি আপনি চাইনিজ কূটনীতি দেখেন তো এটা ধমকি থেকে কম নয়। এরপর টানা 2 দিন ট্রাম্প তাইওয়ানের বিষয়ে কোনো কথা বলেন না, চুপচাপ আলোচনার বাকি টপিকগুলোর উপর মনোযোগ দেয়। আর ফেরার পথে ওনার কথায় বোঝা যায় যে কিভাবে তিনি তাইওয়ানকে চায়নার কাছে বেঁচে আসেন। তাইওয়ানের সাথে $12 বিলিয়ন প্রি এক্সিস্টিং আর্মস ডিলকে আটকায় দেন, তাইওয়ানকে ইন্ডিপেন্ডেন্স বলতে বারণ করেন। আর যখন রিপোর্টাররা ট্রাম্পকে বলে যে বছরের পর বছর ধরে চলে আসা তাইওয়ানকে দেওয়া অঙ্গীকার থেকে আপনি কেন সরতেছেন, তখন ট্রাম্প বলে What am I going to do? Say I don't want to talk to you about it? Because I have an agreement that was signed in 1982. No, we discussed arms sales. তো সাল 1982 থেকে ট্রাম্পের সমস্যা কোথায়? আসলে 1982-তে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তাইওয়ানকে 6টা বড় বড় নিশ্চয়তা দিয়েছিল। তার মধ্যে একটা এমন ছিল যে আমেরিকা কখনো তাইওয়ানের সাথে হওয়া আর্মস ডিলগুলোর কথা চায়নার সাথে শেয়ার করবে না। কিন্তু এই ট্রিপে ট্রাম্প সেই 1982 নিশ্চয়তা ভঙ্গ করেন, তার 12টা বাজায় দেন। আর যখন তাইওয়ান দেখতেছে যে আমেরিকা তাদের পিছে থেকে সরে যাচ্ছে, এ সময় তাইওয়ান নিজেই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। ট্রাম্পের মতিগতি যেটা চেঞ্জ হইতেছে সেটা দেখে তাইওয়ানের প্রেসিডেন্ট একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, যেখানে তিনি আমেরিকাকে তার অঙ্গীকারগুলো মনে করিয়ে দেন। Taiwan will not be sacrificed or treated. US arms shows to the island were security commitment based on law. মানে চায়নার এগেইনস্ট তাইওয়ানের একটা ফোর্স ছিল। ইউএস যেটাকে দশকের পর দশক ধরে মেইনটেইন রাখতো, কিন্তু ট্রাম্প সেটাকে এখন শেষ করতে বদ্ধপরিকর। এখন এখানে চায়না আর তাইওয়ানের মধ্যে কেন দাও করার সম্পর্ক সেটা অবস্থা হবে। আর এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, কারণ চায়না আর তাইওয়ানের বিষয়টা আজকের নয়। এর জন্য একটু ইতিহাস জানতে হবে। সাল 1927 ইউরোপিয়ান কলোনিজমগুলো চরম অবস্থায় ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদী দলগুলো পিছিয়ে সরে যায়। তো তখন ইউরোপিয়ানরা সরতে থাকে আলাদা আলাদা অঞ্চল থেকে, যেমন ওদিকে মিডল ইস্ট থেকে, আবার এদিকে চায়না থেকে। তো তখন চায়নার মধ্যে একটা গৃহযুদ্ধ লেগে যায়, যেটা সামনে 22 বছর অব্দি চলতে থাকে। একদিকে এই গৃহযুদ্ধে মাও জেদং এর কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিসিপি, এই নামটা একটু মনে রাখেন। আর অন্যদিকে চাং কাই শেকের ন্যাশনালিস্ট পার্টি কৌমিতাং। 12 বছর চলমান এই সিভিল ওয়ারের উপর আলাদা একটা এপিসোড হবে, কিন্তু আপাতত এটুকু জানেন 1949-এ মাওয়ের দলের জিত হয়। কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিসিপি টোটাল চায়নাতে সরকার বানিয়ে নেয়। আর ওদিকে চ্যাং কাই শেক তাদের রাজস্ব, তাদের প্রতীক আর লাখো মানুষের সাথে নিয়ে চায়না থেকে পালিয়ে একটা আইল্যান্ডে যায়, যেটাকে আজ আমরা তাইওয়ান নামে চিনি। মজার কথা এটা যে তখন থেকে দুনিয়াতে দুইটা চায়না, একটা পিআরসি পিপল রিপাবলিক অফ চায়না আর দ্বিতীয়টা রিপাবলিক অফ চায়না বা আরওসি। 23 মিলিয়নের এই জনসংখ্যাকে নিয়ে একটা নেশন, যার নিজের সংবিধান আছে, নিজের সরকার আছে, নিজের প্রতীকও আছে, যেটাকে আমরা সবাই তাইওয়ান নামে চিনি। আজ এই ছোট তাইওয়ানের প্রায় $1 ট্রিলিয়ন মতো জিডিপি, দুনিয়ার মধ্যে 22তম সব থেকে বড় ইকোনমি। কিন্তু তাও মতো দুনিয়ার 12টি দেশ তাইওয়ানকে রিকগনাইজ করে। চায়না একটা স্ট্রিক্ট ওয়ান চায়না প্রিন্সিপাল ফলো করে, যে যদি কোনো দেশ তাইওয়ানের সাথে কূটনীতি সম্পর্ক বানায়, তাকে রিকগনাইজ দেয়, তাহলে চায়না তার সাথে কোনো সম্পর্ক রাখে না, কোনো ট্রেড করে না। তো এখন পুরো দুনিয়াকে চুজ করতে হইতেছে, হয় চায়নার সাথ দাও নয়তো তাইওয়ানের। সাল 2000-এ তাইওয়ানকে 30টা দেশ রেকগনাইজ করতো, আর এখন মাত্র 12টা দেশ করে। এখন প্রশ্ন এটা যে চায়না তাইওয়ানকে এরকম আইসোলেট কিভাবে করলো? এটা চীনা কৌশলগত চিন্তার মাধ্যমে করা হয়েছে, যেটাকে বলে শি। এটার বাংলা বা ইংলিশ কোনো অর্থ নেই, কিন্তু মোটামুটি এর মানে বোঝায় স্ট্র্যাটেজিক মোমেন্টাম। মানে শর্তগুলো নিজের ফেভারে এমনভাবে ঘুরিয়ে দাও যে ডাইরেক্ট কোনো দ্বন্দ্ব ছাড়াই আপনি যুদ্ধে জয়ী হন, লক্ষ্যগুলো অর্জন হয়ে যাবে। চায়না দশকের পর দশক এই শি কনসেপ্টটা তাইওয়ানের উপর চালিয়ে আসছে। এদিকে যেখানে তাইওয়ানকে কূটনীতিক দিক থেকে আইসোলেট করা হইতেছে, আবার অন্যদিকে তার ইকোনমিতে নিজেকে ডিপলি জড়াই নিতেছে চায়না। কয়েক বছরে চায়না তাইওয়ানের সাথে ট্রেডের সম্পর্ক এতটা গভীর করে ফেলেছে যে তাইওয়ানের ইকোনমি আংশিকভাবে চায়নার উপর নির্ভর। আজ তাইওয়ানের কোম্পানিগুলোর চায়নাতে বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট আছে, ডাইরেক্ট ফ্লাইট চলে, মানুষের সম্পর্ক আছে। এটা বলে ভুল হবে না যে আজ চায়নাকে সরালে তাইওয়ান এক্সিস্টই করবে না। এছাড়া চায়না তাইওয়ানের পলিটিক্যাল বিষয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ইউএফডব্লিউডি চায়নার একটা ডেডিকেটেড
এজেন্সি, যেটা পাবলিক অপিনিয়ন আর পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। তার চেষ্টা এটা থাকে যে যেভাবে হোক তাইওয়ানের মানুষকে চায়নার সাথে পিসফুলি এক হওয়াতে কনভিন্স করা। পিসফুল ইউনিফিকেশন অফার মানে এক দেশ দুই নীতি বা দুই ব্যবস্থা। এটা ওই ভেলকি যেটা চায়না হংকংকেও লাগিয়েছিল, যদিও সেখানে মিলিটারি নামানোর প্রয়োজন পড়েনি, কিন্তু ওখানে যেটা হয় তাতে লোকজন বুঝে যায় যে এরকম কোনো এক দেশ দুই ব্যবস্থা নীতি চলবে না, চায়নাতে ওয়ান সিস্টেমই চলবে, সেটা তাইওয়ান হোক আর হংকং হোক। সিসিপি এর একটাই লক্ষ্য যে ধীরে ধীরে এই দেশগুলোকে চায়নার মধ্যে এমনভাবে সংহত করা যাতে তারা নিজেদের চায়নার থেকে আলাদা এটা ইমাজিন না করতে পারে, নিজের স্বাধীনতার যে চেতনা সেটা শেষ হয়ে যায়, মিলিটারি ঢোকানোর প্রয়োজন না পড়ে। কিন্তু এর মানে এমন নয় যে চায়না তাইওয়ানের উপর জবরদস্তি করতেছে। দশকের পর দশক চায়নার মিলিটারি তাইওয়ানের আশেপাশে সমুদ্রে এক্সারসাইজ করে থাকে, নিজেদের এমন ভাবে তৈরি করতেছে যে প্রয়োজনে তাইওয়ানকে যেন দখল করা যায়। আর এটা দেখাতেও চায়না পিছে সরে না। 2022 সালে যখন ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে যান, তখন চায়না তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে প্রতীকী অবরোধ অনুশীলন করে, শক্তি প্রদর্শনে পিছে সরে না। কিন্তু এখানে প্রশ্ন এটা যে ইউএস হাউস স্পিকার তাইওয়ানে কি করতেছিল? চায়না তাইওয়ানের সাথে যেটাই করুক তাতে আমেরিকার কি? কোথাও না কোথাও এখানে আমেরিকার প্রফিট জুড়ে আছে। এটা সত্য যে আমেরিকা তাইওয়ানের দশকের পর দশক সহায়তা করছে, চায়না থেকে বাঁচিয়ে আসতেছে, কিন্তু এটাও সত্য যে আমেরিকা কখনো তাইওয়ানকে সিকিউরিটি গ্যারান্টি দেয়নি। তো এখানে প্রশ্ন এটা, যদি চীন তাইওয়ানকে সত্যি হামলা করে তখন ইউএস কি করবে? এটা আমেরিকান ফরেন পলিসিতে স্ট্র্যাটেজিক এম্বিগুইটি বলে, জেনে শুনে উত্তর না দেওয়া। এতে দুইটা লাভ। প্রথমে যে চায়নার সবসময় এই ভয়টা থাকবে যে সে যদি তাইওয়ানে হামলা করে বসে হয়তো আমেরিকা এতে ইনভলভ হবে, আর দ্বিতীয় তাইওয়ানও একটু চায়নার সাথে গরমে থাকবে এটা ভেবে যে আমাদের কিছু হলে আমেরিকা তো আছে আমাদের বাঁচানোর জন্য। কিন্তু ট্রাম্পের কথা এখন মনে হইতেছে যে সেই সম্পর্কটা এখন শেষ হইতেছে তাইওয়ানের সাথে আমেরিকার, আর এটা পুরো দুনিয়ার জন্য একটা চিন্তার বিষয়। কেননা তাইওয়ানের আজ দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি সেমিকন্ডাক্টর আর চিপের ইন্ডাস্ট্রি, যেটা হুমকিতে। এই কোম্পানিকে অন করে তাইওয়ানের স্টেট কোম্পানি টিএসএমসি, তাইওয়ান ম্যানুফ্যাকচার সেমিকন্ডাক্টর কোম্পানি। টিএসএমসি দুনিয়াতে 90%-এর বেশি সেমিকন্ডাক্টর বানায়। অ্যাপলের প্রতিটি ফোনে এই সেমিকন্ডাক্টর চিপ রয়েছে। এনভিডিআর এআই চিপ, যেখানে চ্যাটজিপিটি, জেমিনাই এগুলো চলে ওই চিপে, যা টিএসএমসি বানায়। আর চায়না তাইওয়ান যদি দখল করে তখন সে গ্লোবাল সেমিকন্ডাক্টরের ওপর দখল আনবে। আমেরিকার নিজেদের চিপ ম্যানুফ্যাকচারিংয়ে এখনও এত উন্নত নয় যে এটিকে রিপ্লেস করবে। এজন্য কালকে যদি চায়না মিলিটারি দখল না করে শুধু ব্লক করে তাইওয়ানকে, তাও গ্লোবাল সেমিকন্ডাক্টর সাপ্লাই আটকে যাবে, যার প্রভাব কম্পিউটার, ইভি, মোবাইল, এআই সব ইলেকট্রনিক্সের উপর আসবে। আর এক নিমিষে চায়না পুরো বিশ্বকে ব্ল্যাকমেল করার অবস্থায় পৌঁছে যাবে, যেমনটা এখন ইরান করতেছে তেল নিয়ে। ঘটনা কোন দিকে যাইতে পারে? শি জিনপিং এর জন্য তাইওয়ান একটা পার্সোনাল মিশন। উনি এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে রিইউনিফিকেশন চায়নার সাথে তাইওয়ানের তার জেনারেশনেই হবে। সিসিপি এর নজরে এই 1949-এর চীন আর তাইওয়ানের পৃথক হয়ে যাওয়া একটা ন্যাশনাল হিউমিলিয়েশনের বিষয় ছিল। আর এটা তখনই ঠিক হবে যখন চায়না আর তাইওয়ান এক হবে। আজ চায়না যতই তাইওয়ানকে পিসফুল রিইউনিফিকেশন অফার করতেছে, রুলস অফ ফোর্স মানে বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করতেছে। ট্রাম্প এর ক্লোজ অ্যাডভাইজাররা বলে চায়না 5 বছরের মধ্যে তাইওয়ানকে দখল করতে পারে। ওদিকে তাইওয়ানও জানে যে কাল ইউএস যদি তাদের বাঁচতে না যায় তখন তাইওয়ানের কি হবে। তারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই নিতেছে। চায়নার সাথে যুদ্ধের জন্য তাইওয়ান একটা স্ট্র্যাটেজি বেছে নিয়েছে, যেটাকে পকিওপাইন ডিফেন্স বলা হয়। খুব সিম্পল এটা, যেমনটা আমরা ইরান আর ইউক্রেনেও দেখতেছি। যদি সামনের পক্ষ খুব শক্তিশালী হয়, তাকে এসিমেট্রিক ওয়েপন, গরিলা ওয়ারফেয়ার, ডিসেন্ট্রালাইজ মিলিটারি দিয়ে শেষ করে দাও। তাইওয়ানের সরকারের এখানে একটা উক্তি, তাইওয়ান উইল নট প্রভোক আওয়ার এসকালেট কনফ্লিক্ট বাট উইল নট প্রেশার রিলিঙ্কুইশ আওয়ার ন্যাশনাল সভারেনিটি অ্যান্ড ডিগনিটি। তো ইরানের মতো হতে পারে তাইওয়ানও, যে নিজে থেকে আত্মসমর্পণ করবে না, শেষ অবধি লড়ে যাবে। আর সেজন্য চায়নাও বিনা যুদ্ধে এক হওয়াতে বেশি জোর দিতেছে। যদি কোনোদিন আমেরিকার হাত থেকে তাইওয়ান বের হয়ে যায়, তখন জাপান আর সাউথ কোরিয়াও বিপদে থাকবে। কিন্তু ট্রাম্পের স্ট্র্যাটেজি হলো ভালো ডিল করা, এতে আমেরিকার পুরনো যুক্তির গোষ্ঠীর ষষ্ঠী হোক। এই জন্য আজ ট্রাম্পের সাথে তার নিজের লোকগুলো এই বিষয়ে সাথ দিতেছে না। একদিকে ট্রাম্প তাইওয়ানের প্রতিরক্ষায় কোনো গ্যারান্টি দিতেছে না, কিন্তু অন্যদিকে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ম্যার্কো রুবি থেকে শুরু করে সেনেটর লিন্ডজি গ্রাহাম সবার বলতেছে, We think it would be a terrible mistake to force that through force or anything of that nature. I want China to know, if you invade Taiwan, try to take Taiwan by force, here's what happens to your economy. The full weight and measure of sanctions and tariffs from the United States will kick in on যে চায়না সাবধানে থেকো, এটা ভেবে না যে তোমরা তাইওয়ানকে দখল করে নেবে আর আমরা বসে বসে দেখবো। কিন্তু তাইওয়ানের 23 মিলিয়ন লোকের মতো পুরো দুনিয়া দেখতেছে যে আমেরিকা কোন দিকে চাইতেছে।
আর এজন্য তো আজ এই কমিউনিস্ট চায়নার সাথে ডিল করতে ডেমোক্রেটিক তাইওয়ানকে কুরবানি করতেও রাজি হয়েছে ট্রাম্প। এখন শুধু দেখার এটা যে ট্রাম্পের পর কে আসবে।